ফাইন, তোমরা ইসের সূত্র কি করছিলাম, পরাবৃত্তের সংজ্ঞা কি করছিলাম, একটু মনে করানোর চেষ্টা করো। কার্টেসীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু উপকেন্দ্র নাম আর একটা নির্দিষ্ট সরলরেখা নিয়ামক রেখা, এই দুটা থেকে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথ। তার মানে চলমান বিন্দুটাকে যদি পি ধরি, তাহলে পি থেকে এস এর দূরত্ব মানে উপকেন্দ্রের দূরত্ব আর পি থেকে এম জেড মানে পিএম এই দূরত্বটা সমান হয়, পিএস ইকুয়াল টু পিএম। তো দূরত্ব সমান না হয়ে অনেক ক্ষেত্রে আমরা এখন যে দুটা পড়ব, দূরত্ব হয়তো সমান না কিন্তু দূরত্বের অনুপাতটা সমান। তো আমি উপবৃত্তের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, একটা একটা করে পার্ট, একবারে তিনটা পড়াতে যাব না, মানে আমরা উপপাদ্য পড়ছি, হোপফুলি এটার বাকি অঙ্কগুলো তোমরা করছো। ইনফ্যাক্ট আমরা লাস্ট ক্লাসে মনে সবগুলো পড়াই দিয়েছিলাম। ইলিপসের সংজ্ঞা থিওরিটা বুঝতে হবে কি জানো, একটা কথা বলি, এই চ্যাপ্টারের অঙ্ক হইলো এমন যে সূত্র বসাইলেই অঙ্ক হয়ে যায়, একেবারে সোজা। মানে আমি তোমাকে কি বলবো, তুমি অঙ্ক করানোর পরে, আমি তো আজকে দুইটা অঙ্ক করাবো, অঙ্ক করানোর পরে তুমি রিয়ালাইজ করবা যে বাবা এটা তো অনেক সোজা, কি মানে থিওরিটা কি পড়লাম, কারণ থিওরি আসেও না সত্যিকার অর্থে, মানে থিওরি প্রমাণ পরীক্ষায় আসে, তাহলে শিখবো কেন? ওই যে কনসেপ্ট লাগবে, যে অঙ্কের মধ্যে কতগুলো কনসেপ্ট ধরতে হবে, থিওরিটা জানা থাকলে তুমি সেটা পারবা, নাইলে তুমি তোমার জ্ঞানটা অর্ধেক থেকে যাবে। এই কারণে আমরা প্রথমে কষ্ট করে যাব, আমার অনেক কষ্ট হবে, আমি কি একটা থিওরি পড়াবো 3 বার আমি পুরো বোর্ডটা লিখ, জাস্ট থিওরিটা প্রমাণ করব ঠান্ডা মাথায়। হ্যাঁ, তোমাদের কনসেন্ট্রেশন ভালো রাখার চেষ্টা করব। ওকে, অনেকবার কথা বলছি, ইলিপসের সংজ্ঞা হলো কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর নাম হলো উপকেন্দ্র, যেটা আগেও ছিল। সংজ্ঞাটা অনেকটা মিল আছে, কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখার নাম কি? নিয়ামক। এটার একটা সিনোনিম আছে দ্বিকাক্ষ, তাই না? নির্দিষ্ট সরলরেখা নিয়ামক বা দ্বিকাক্ষ হতে ছিল না সমদূরবর্তী, এখানে হলো ধ্রুব অনুপাত কনস্ট্যান্ট রেশিও। এই ধ্রুব অনুপাতের নাম আছে উৎকেন্দ্রিকতা। ই এর মান হবে 0 থেকে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট, মানে 1 এর চেয়ে ছোট হবে এই অনুপাতটা। 1 এর চেয়ে ছোট হওয়া মানে কি বলতো, তার মানে উপরে ছোট নিচে বড়, তার মানে উপকেন্দ্রের দূরত্বটা কম আর নিয়ামকের দূরত্বটা বেশি। মানে উপকেন্দ্রের দূরত্ব ধরো 2, নিয়ামকের দূরত্ব ধরো 4, তাহলে অনুপাতটা 2/4 কত হইলো? হাফ, 1 এর চেয়ে ছোট। তাহলে 1 এর চেয়ে ছোট অনুপাত যদি বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চার পথকে উপবৃত্ত বলে। ওকে, আর ভাইরা এই সেম সংজ্ঞাটা আমরা পরের চ্যাপ্টারেও লিখবো, অধিবৃত্ত, সেখানে উৎকেন্দ্রিকতার মানটা হলো 1 এর চেয়ে বড় হয়। তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, এটা হলো সংজ্ঞা। উপবৃত্তের সংজ্ঞাও আসে পরীক্ষায়। থিওরিটা আমরা এখন প্রুফ করব। থিওরিটা করার আগে আমি একটু, থিওরিটা বইয়ের মধ্যে আছে, প্রমাণটা সুন্দর করে করা আছে, তারপরেও আমি করাই দিব, কেন এমনি এমনি দেখে তো বুঝবা না তুমি। ভাইরা এই হচ্ছে উপবৃত্তটা, উপবৃত্তের প্রমিত সমীকরণ নির্ণয় 6.10 আর্টিকেলে আছে। তো এখানে একটা উপবৃত্ত তো তোমরা জানো বোধহয়, তোমরা উপবৃত্তের সমীকরণ নিয়ে কাজ করছি আমরা 10.7 চ্যাপ্টার, মনে আছে নাকি? সাধারণ সমীকরণ কি ছিল? x² / a² + y² / b² = 1। অনলাইনে যারা আছো সবাই শুনতেছো আমার কথা? ক্লাসে সবাই? আচ্ছা, ধৈর্য রেখে থিওরিটা একটু বুঝো। হ্যাঁ, মাথা যন্ত্রণা করবে, ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, কিন্তু একটু ধৈর্যটা রাখো। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হলো উপবৃত্ত। উপবৃত্তের ভাইরা একটা একটা করে জিনিস বলি। পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র আর নিয়ামক একটা একটা করে ছিল না? মনে আছে ক্লাসের সবার?
যারা তোমরা মনে রাখবা উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামকও দুইটা, উপকেন্দ্রও দুইটা। আমরা জানি না যে তোমরা ফিজিক্সে মহাকর্ষ চ্যাপ্টারটা কি পড়ছো? যারা কেপলারের সূত্র ছিল পৃথিবীর দুইটা উপকেন্দ্র আছে, পড়ছো নাকি এরকম কিছু? যাই হোক, মানে পড়লা বা না পড়লা, পৃথিবী একটা কিন্তু উপবৃত্ত, এটা জানো? পৃথিবী বৃত্ত না, পৃথিবী কিন্তু উপবৃত্ত। আল্লাহ কি করছে, এই গোল পৃথিবীরে বিষুব রেখা বরাবর হালকা একটা টান দিছে, তাই এই বৃত্তটা টেমা হয়ে গেছে। টেমা হয়ে কি হয়ে গেছে? এই উপবৃত্ত। এই কারণে মেরু অঞ্চলে কি হয়, অভিকর্ষ ত্বরণের মান বেশি। আচ্ছা যাক, আমি ফিজিক্স পড়াই ফেলতেছি, সেটা আমার উদ্দেশ্য না। পৃথিবী একটা উপবৃত্ত, এটা হলো আসল কথা। তো আমরা সেই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। দেখো কি বলছে, মনে করি এস হইলো তার উপকেন্দ্র, এম জেডটা হইলো নিয়ামক রেখা, আবার এস প্রাইম উপকেন্দ্র, এম প্রাইম জেড প্রাইম এটা হলো নিয়ামক রেখা, দুইটা আছে। তো প্রশ্নে বলছে যে এস জেড অঙ্কন মানে লম্ব অঙ্কন করলাম, জেড এস কে বর্ধিত করলে, মানে এই যে এই রেখাটা আঁকছি, তাহলে এই উপবৃত্তকে কোন দুইটা বিন্দুতে ছেদ করছে? এ আর এ প্রাইম। তো ভাইরা তোমাদের হয়তো মনে আছে, সেন্টার থেকে এই দূরত্বটাকে, ডানের দূরত্বটাকে বলা হয় এ, আর বামের দূরত্বটা হলো মাইনাস এ। মানে অ্যাকচুয়ালি দূরত্ব তো মাইনাস হয় না, তাহলে এ এ প্রাইম দূরত্বটা কত হবে? 2a হবে। মানে সি এ আর সি এ প্রাইম এই দুইটাই এ, এই কারণে এ এ প্রাইম এই দূরত্বটা হবে হচ্ছে 2a। আমি কি বুঝাতে পারছি এই এতটুকু কথাবার্তা ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝছো? আমি একটু চিত্রটা আঁকি, তাহলে একটু জিনিসটা পরিষ্কার হবে। তবে আমি থিওরির এই অংশগুলো লিখবো না, কারণ এটা বইয়ে লেখাই আছে, পণ্ডশ্রম হবে। আচ্ছা আমি পাশের চিত্রটা আঁকতেছি, কারণ এই পাশে আমি লেখাটা লিখবো। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো। এই হলো উপবৃত্ত, এই হলো তার দুইটা নিয়ামক রেখা, এটা হলো সেন্টার, এই দুইটা হলো উপকেন্দ্র। আর এই দুটাকে কি বলা হয়? এ আর এ প্রাইম, এই দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এটা হলো জেড আর এটা হলো জেড প্রাইম। তো ইউজুয়ালি এ এক্স অক্ষ বরাবর থাকে, এটা হলো এক্স প্রাইম, এটা হলো এক্স, এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো সেন্টার সি মানে 0 0। মানে তোমার কি এটা মাথায় আসতেছে? আমারও এটা মনে হচ্ছে ভাইয়া প্রাইম গুলো বামে দিত, ওগুলো ডানে দিত, ভালোই তো। মানে এখানে এটা এক্স প্রাইম বইয়ে লিখছে, আমি এটাকে ফলো করলাম, বুঝছো? মানে এটা কোনো ব্যাপার, মানে এটা এক্স প্রাইম দিছে, প্রাইম গুলো সব ডানে দিছে আর এগুলো বামে দিছে। আচ্ছা আমি এইটা নিয়ে ক্যালকুলেশনটা কমপ্লিট করব। এখানে কি কি বলা হয়েছে একটা একটা করে বলবো। সি এ আর সি এ প্রাইম এই গ্রুপটা হলো এ দেওয়া আছে, তাইলে এ এ প্রাইম এই ডিসটেন্সটা কত হবে ভাইয়া? 2a। তাইলে আমি পুরো জিনিসটা আরেকবার বলি, এটা উপবৃত্তটা ছিল, উপকেন্দ্র এই দুইটা, আর নিয়ামক হলো এই দুইটা। এখন মানে আমি যখন এই রেখাটা আঁকছি এক্স অক্ষ, তখন উপবৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করছি, একটা হলো এ আর একটা এ প্রাইম। সেন্টার থেকে এই ডিসটেন্সটা হলো এ, সেন্টার থেকে এ প্রাইম ডিসটেন্সটাও এ, তাহলে টোটালটা হলো 2a। এতটুকু বুঝছো? স্টেপ বাই স্টেপ আগাবো। ক্লাসের সবাই অনলাইনে যারা আছো আমাকে এনশিওর করো যে হ্যাঁ ভাই এতটুকু আমরা বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে ফাইন। কোন জায়গায় না বুঝতে পারলে ভেরা, মানে আজকে কি করব, আমি এই থিওরিটা প্রুফ করব, তারপরে এই চ্যাপ্টারটাকে গ্রুপ করে দেব। তোমাদের মনে আছে আমরা ইসে পরাবৃত্ত গ্রুপ করে দিয়েছিলাম, 3টা গ্রুপ ছিল না ভাইয়া? 1 নাম্বার গ্রুপ কি ছিল মনে করো? সমীকরণ থেকে ইনফরমেশন। 2 নাম্বার গ্রুপ ইনফরমেশন থেকে সমীকরণ। 3 নাম্বার গ্রুপ স্পর্শক। হুবহু এই 3টা গ্রুপ 6.2 6.3 তে হবে। বুঝছো আমার কথা? আমি এই গ্রুপিংটা করে দিব, আর প্রথম গ্রুপের 2টা অঙ্ক করাবো, কয়েকটা কাজ দিব তোমাদের। কাজগুলা করলে কি হবে? কাজগুলা করলে কি হবে? সূত্রগুলা মুখস্থ হবে। এখানে টোটাল 8টা 8টা 16টা সূত্র আছে, বুঝছো আমার কথা? তো আগের চ্যাপ্টারে 6টা ছিল, এখানে 8টা সূত্র আছে। তো এই সূত্রগুলাই আজকে আমি ফার্স্টে ব্যাখ্যা করতে যাইতেছি। খুব মনোযোগ দিয়ে শুনো। বাংলাদেশের খেলা আমরাও দেখবো, কোনো চিন্তা নাই, আধা ঘন্টা দেখো না, তাইলেই হবে। বুঝছো আমার কথা? ওকে, এবার সংজ্ঞায় আসি। এতটুকু তো বুঝছি আমরা, এবার সংজ্ঞায় আসি। সংজ্ঞায় বলছে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব
আর নিয়ামকের দূরত্ব, এই অনুপাতটার নাম কি? এই অনুপাতটার নাম হলো উৎকেন্দ্রিকতা, যার মান একের চেয়ে ছোট। এটাই বলছি না? তাহলে এ বিন্দুর জন্য খুব সাবধানে, হ্যাঁ, টোটাল জিনিসগুলো ভালো করে বুঝতে পারো। এস এ বাই এ জেড ইকুয়াল টু ই। ক্লাসের সবাই কি বুঝছো মেয়েরা? এস এ না বলে এ এস বলি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। মানে এ থেকে এস এর দূরত্ব, এ থেকে জেড এর দূরত্ব, এই অনুপাতটার নামই উৎকেন্দ্রিকতা, এবং এই মানটা একের চেয়ে ছোট। আমার চিত্রটা ভালো হয়নি, এস দূরত্বটা কম হবে, এ জেড দূরত্বটা বড় হবে, তাহলে অনুপাতটা কি হবে বলতো? একের চেয়ে ছোট হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছিস তো? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। ফাইন। তো এবার আর গুণ করো, ক্যালকুলেশন গুলা এ টু জেড ভালো করে বুঝো। হ্যাঁ, এ এস দূরত্বটাকে তুমি সেন্টারের মাধ্যমে প্রকাশ করো, সি এর মাধ্যমে। এ এস ডিসটেন্সটাকে কি সি এ মাইনাস সি এস বলা যায়? হ্যাঁ, সি এ মাইনাস সি এস। সবকিছুকে সেন্টারের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এ জেড দূরত্বটাকে আমি কি বলতে পারি সি জেড মাইনাস সি এ? মানে আমি সবকিছু এই মূল বিন্দু থেকে হিসাব করতে চাচ্ছি, তাইলে হবে সি জেড মাইনাস সি এ। আর একটু কষ্ট করে বলো সি এ ভ্যালুটুকু কত? এ। তাহলে এ মাইনাস সি এস ই ইনটু সি জেড মাইনাস এ, এটা হলো আমার এক নাম্বার ইকুয়েশন। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? এক নাম্বার ইকুয়েশন পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভাই আমি সবগুলোকে সেন্টারের মাধ্যমে প্রকাশ করছি। ক্লাসের সবাই কি বুঝছো? বারবার জিজ্ঞাসা করতেছি ভাইয়া, এটা একটা বিশাল প্রমাণ, আমি প্রমাণটা মানে 3 বার করতে হবে, তো আমি 3 বার বোর্ডে স্ক্রিনশট রাখবো, তারপর এটা গ্রুপে দিয়ে দিব। ক্লাসে তোমরা সেটা একটু লিখে নিও আর কি। আচ্ছা, এ বিন্দুর জন্য হিসাব করছি। আচ্ছা, উপবৃত্তের উপরে আরেকটা বিন্দু আছে এ প্রাইম, তাই না ভাইয়া? তো এ প্রাইমের জন্য একই কথা, এ প্রাইম থেকে এস এর দূরত্ব আর এ প্রাইম থেকে জেড এর দূরত্ব, এই অনুপাতটাও কি হবে বলতো? উৎকেন্দ্রিকতা ই এর সমান হবে না? অনেকে বলবা ভাইয়া এটা দরকার কি, আমি এটা দিতাম না। আমি হিসাব করে বলি, মানে এই উপকেন্দ্র আর এই নিয়ামকের জন্য তুমি টোটাল ক্যালকুলেশনটা করবা, চাইলে তুমি এইটা আর এটার জন্য করতে পারো, কিন্তু উপকেন্দ্র আর নিয়ামকটা ফিক্স থাকে। তাহলে বলো এ প্রাইম বিন্দুর জন্য হিসাবটা কি হবে? কে কে বলতে পারবা আমাকে সুন্দরভাবে? এ প্রাইম বিন্দুর জন্য এ প্রাইম এস এ প্রাইম জেড ইকুয়াল টু আবার উৎকেন্দ্রিকতা ই। এইবার তুমি বুঝতেছো এ প্রাইম এসটা ছোট, এ প্রাইম জেডটা বড়, তাহলে উৎকেন্দ্রিকতার মানটা একের চেয়ে ছোট হবে। ফ্যান্টাস্টিক। আর গুণ করো এ প্রাইম এস ই ইনটু এ প্রাইম জেড। এ প্রাইম এসটা কত এখান থেকে বের করি সেন্টারের সাহায্যে। সি এ প্রাইম প্লাস সি এস বলা যায়? দেখো তো, সি এ প্রাইম প্লাস সি এস, সি এ প্রাইম প্লাস সি এস ইকুয়াল টু ই ইনটু এ প্রাইম জেড কতটুকু বলা যায় আমি বলি, সি এ প্রাইম প্লাস সি জেড। ওকে, সো সি এ প্রাইম এই দুটাই কি বলতো? এ। সো আমি বলতে পারি এ প্লাস সি এস ই ইনটু এ প্লাস সি জেড। এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। আমার টার্গেট কি জানো? আমি কি করতে চাচ্ছি? আমি এস আর এস প্রাইম, জেড আর জেড প্রাইম এই দুটার স্থানাঙ্ক বের করতে চাচ্ছি, তাইলে ক্যালকুলেশনটা আমার সুবিধা হবে। তো এখান দেখছো সিএস আর সিজেড এই দুটা কিন্তু আছে, সো এখান থেকে আমি মানগুলা বের করে নিতে পারবো। একটা ছোট্ট কাজ করি, প্রমাণটার 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এই কারণে আমরা একটা স্ক্রিনশট রাখি। আমরা এই পুরো পার্টটা, এই যে প্রমাণের পার্টটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। সবাই কি আমার কথা বুঝতেছো ভাইরা? খুব যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করতেছি, ভালো করে এটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, আমার একটু জানতে চাই এ পর্যন্ত সবাই বুঝতেছো তো না? অনলাইনে যারা আছো একটু রেসপন্স করো, অনলাইনে যারা আছো একটু রেসপন্স করো ভাইয়া। তোমাদের আমি একটা গুড নিউজটা হইলো ভাইয়া, থিওরি প্রমাণ যতটা ঝামেলা ততটা সহজ হচ্ছে চ্যাপ্টারের অঙ্ক। অঙ্ক করার সময় তুমি সেটা রিয়ালাইজ করবে, বুঝছো?
তো যাই হোক, থিওরিটা কষ্ট করে গলাধকরণ করো আর কি, কষ্ট করো, একটু মনোযোগ দিয়ে বুঝো, তাইলে থিওরিটা বুঝতে পারবা, অঙ্কগুলো সোজা লাগবে। ওকে, 1 আর 2 সমীকরণ থেকে আমার টার্গেট হইলো সিএস টা আগে বাইর করবো। হ্যাঁ, তাহলে আমাকে বলবা যে 2 নং থেকে 1 নং সমীকরণ আমি যদি বিয়োগ করে ফেলি 2 থেকে 1, তাহলে কি সিএস বের হবে? একটু চিন্তা ভাবনা করো তো। 2 থেকে 1 বিয়োগ করো, ক্লাসের সবাই বুঝতেছো? ফাইন, শুরু। আমি উপরের এই অংশ মুছে দিচ্ছি, কিন্তু চিত্রটা আমি রাখবো, কারণ চিত্র ছাড়া তো হবে না, চিত্র আমার আরো অনেকবার লাগবে। আমি এই অংশটা মুছে দিলাম। অত্যন্ত ধৈর্য নিয়ে অঙ্কটা মানে প্রমাণটা একটু দেখ। 2 - 1 কি হবে? a + cs - a + cs, আর ডানে কি কমন? a + cz minus a, না মাইনাস কি আছে দেখো তো, হ্যাঁ cz minus a, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। ওকে, এখানে a a কাটা, কত হয়ে গেল? 2cs, আর ডানে cz কাটা হয়ে গেল 2a e, তাহলে 2 কমন নিয়ে কেটে দিই, তাহলে cs = হলো a e। তাহলে ভাইরা তোমরা কি আমাকে বলতে পারবা cs দূরত্বটা হলো a e? তাহলে কেউ কি আসো ক্লাসে যে ঠান্ডা মাথায় আমাকে বলতে পারবা যে s আর s প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত? এনিওয়ান ইন দা ক্লাস যে আমাকে পারফেক্টলি এটা বলতে পারবে s ও s প্রাইম বিন্দুর স্থানাঙ্ক? অর্থাৎ হেল্প করি তোমাদের, s হবে -ae, 0, আর s প্রাইম হবে ae, 0। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সময়কে? দূরত্বটা হলো ae, তাহলে এটা যেহেতু বামে -ae, 0, আর এটা যেহেতু ডানে, তাহলে এটা হবে +ae, 0। বুঝাতে পারছি আমি সবাইকে? অনলাইনে যারা আছো ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো? ধন্যবাদ। আচ্ছা, ফাইনালি আরো আছে, এখনো শেষ হয় না। এই সিজেড দূরত্বটাই জেড বিন্দু স্থানাঙ্ক আমার লাগবে। তাহলে সিজেড কিভাবে বাইর করি? 1 আর 2 এবার যোগ করে দিই। এইটা তো বিয়োগ করছিলাম 2 থেকে 1, এবার 1 আর 2 যোগ, 1 আর 2 যোগ করলে এমন হবে a - cs plus a plus cs, আর e কমন নিলে cz minus a plus a plus cz। ওকে, সো এখানে cs cs কাটা 2a হয়, আর এখানে a a কাটা e into 2cz হয়। সো আমাকে একটু বলো ঠান্ডা মাথায়, 2 তো কাটা, cz কত হয়? a by e, cz দূরত্বটা হলো a by e। তাহলে কি কেউ আসো যে ক্লাসে আমাকে বলতে পারবা z আর z প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত? অর্থাৎ z হবে -a by e, 0, আর z প্রাইম হবে a by e, 0। আই থিংক আমি বুঝাতে পারতেছি। z হবে -a by e, 0। ওকে, তো আমার বিন্দুগুলো দরকার ছিল, কারণ নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সরলরেখা, এই বিন্দুগুলো আমার দরকার। আচ্ছা, এবার আমি মানে শর্তে আসবো। ক্লাসের এমন কেউ আসো আমাকে এই ফিডব্যাকটা দাও যে ভাইয়া এটা হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা, নিয়ামক দুইটা, তাই না? ভাইয়া নিয়ামক রেখা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? ক্লাসের কে বলতে পারবে? x = a। এখন এইটা হলো -a by e, 0। তাহলে এইটাকে কি আমি x + a by e = 0, মানে x = -a by e, আর এইটাকে আমি কি x - a by e = 0 বলতে পারি? মানে এটা হলো x = -a by e, আর এটা হলো x = a by e। ক্লাসের সবাই কি বুঝছো এতটুকু? আমাকে একটু জানাও অনলাইনে যারা আছো। জি ভাইয়া। y অক্ষের সমান্তরাল সরলরেখা x = a, তাহলে এখানে হলো x = -a by e, আর এটা হলো x = +a by e। ফাইন, ভেরা এবার আমরা ইন্টারভেলে চলে আসছি। প্রায় ধরো এই হলো একটা বিন্দু, অস্থির বিন্দু pxy, এই উপবৃত্তের উপরে অস্থির বিন্দু।
এটা আমি একটু এদিকে দিই তাহলে সুবিধা হবে। এখান থেকে আমি একটা লম্ব আঁকি, ঠিক আছে, এই পর্যন্ত। আর এটার নাম দিলাম এন, আর এই এস পর্যন্ত। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এটা হলো পি এক্স ওয়াই, অস্থির বিন্দু, ঠিক আছে। তো ধরি পি এক্স কমা ওয়াই। যারা সঞ্চার পথের ক্ষেত্রে কি করতে হয় আমাকে? তো চলমান বিন্দু ধরে নিতে হয় না? সঞ্চার পথের সমীকরণটাই বের করবো, মানে এই উপবৃত্তের সমীকরণটা বের করবো। পি এক্স ওয়াই উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, উপর যে কোনো বিন্দু, এবার তোমাদের কাছে আমি একটু এটা জানতে চাই, ভেরা কেউ কি আসো যে বলতে পারবা সিএম দূরত্বটা কত আর পিএম দূরত্বটা কত? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে এটা বলতে পারবা পারফেক্টলি? ভেরা এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে সিএম টা কি এক্স আর পিএম টা কি ওয়াই হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? সিএম হইল এক্স এবং পিএম দূরত্বটা হইল ওয়াই। সিএন এক্স আর পিএন হইল ওয়াই। মানে যেহেতু এটা সেন্টারটা মূল বিন্দু, তাহলে এই ভুজ এটা হলো কোটি, এই কারণেই তো এটা এক্স ওয়াই। আচ্ছা, এবারে আমি সংজ্ঞায় আসি। সংজ্ঞানুসারে কি ছিল ভাইরা? কার কার মনে আছে? সংজ্ঞানুসারে এই পিএস, আর এখান থেকে আমি এটা লম্ব আঁকি পিএম, পিএস আর পিএম, এই অনুপাতটাকে কি বলে? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি? তাহলে বলবো সংজ্ঞানুসারে উপবৃত্তের সংজ্ঞানুসারে PS ইকুয়াল টু ইপিএম। একবারে লিখলাম PS বাই পিএম হলো উৎকেন্দ্রিকতা ই এর সমানার্থী। তো PS ইকুয়াল টু হলো ইপিএম। প্রায় আমরা চলে আসছি, এতটুকু পর্যন্ত আমি একটা স্ক্রিনশট রাখতেছি। ফাইন, 2/3 প্রমাণটা হয়ে গেছে, এবার বাকিটুকু ক্যালকুলেশন। ভেরা তোমাদের কি মনে আছে উপবৃত্তের সমীকরণটা কি বলো? এট দ্য এন্ড অফ দ্য ডে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হলো 1। ওইটি আমি প্রমাণ করতে যাচ্ছি, হ্যাঁ, বিশাল প্রমাণ। ওকে, PS, তোমরা ভেরা S বিন্দুর স্থানাঙ্ক কত মনে আছে? মাইনাস a বাই a e কমা 0। তো আমি মুছে দিচ্ছি বাকি পার্টটুকু, কারণ এখন আমি এই বাকি অংশটুকু করব। আমি 3টা স্ক্রিনশট রাখছি, এটা একবারে তোমাদের গ্রুপে দিয়ে দিই। তোমরা যারা লেখো নাই তারা মনোযোগ দিয়ে, আমি চাচ্ছি যে তোমরা এটা বুঝে নাও, ভালো লিখতে পারবা। তো PS ভেরা p হলো xy আর এটা হলো মাইনাস a e কমা 0। দূরত্ব কত হবে? x প্লাস a e হোল স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? আর ই তো ই, আর pm কি হবে ভেরা? এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। এটা x এর জায়গায় x, y থাকলে y এর জায়গায় y বসাই দাও, y to 9 x প্লাস a বাই e, আর নিচে কি হবে? রুট ওভার 1 স্কয়ার। x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার হয়, আলটিমেটলি কি হবে? যেহেতু x ই আছে তাহলে খালি 1 স্কয়ার হবে। ফাইন, বর্গ করে দিই, রুট থাকবে না, তাইলে বর্গ করে দিলে কি অবস্থা? x স্কয়ার প্লাস 2x a e প্লাস a স্কয়ার e স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি? e স্কয়ার, নিচে তো 1 আছে, এটা দেখার দরকার নাই, x প্লাস a বাই e হোল স্কয়ার। স্কয়ার করলে মডুলাস ফর্মুলা স্কুইরে গেছে, ঠিক আছে। এবার ক্যালকুলেশন কমপ্লিট হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার 2x a e a স্কয়ার e স্কয়ার, e স্কয়ার এটা কত হবে? x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু a বাই e a স্কয়ার বাই e স্কয়ার হোল স্কয়ার বানাইছি, ভিতরে গুণ করে দাও। x স্কয়ার প্লাস y স্কয়ার 2x a e প্লাস a স্কয়ার e স্কয়ার e স্কয়ার x স্কয়ার প্লাস এটা গুণ করে দিলে হবে কি? 2x a e হবে, আর স্কয়ার স্কয়ার কাটা, সো এটা a স্কয়ার হবে। ক্যালকুলেশন করলাম, এখানে একটা গুড নিউজ হইলো এই টার্মটা কাটা যায়, ঠিক আছে। সো x স্কয়ার গুলো একপাশে আনো আর কনস্ট্যান্ট গুলো একপাশে নাও। কি করবা? এই x স্কয়ারটাকে বামে আনো,
x স্কয়ার মাইনাস x স্কয়ার স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এটাকে ডানে নিই a স্কয়ার মাইনাস a স্কয়ার স্কয়ার। সো এখানে x স্কয়ার কমন 1 মাইনাস e স্কয়ার y স্কয়ার স্কয়ার কমন 1 মাইনাস e স্কয়ার। আমরা জানি উপবৃত্তের সমীকরণের রাইট সাইডে কি থাকে 1 থাকে, তাইলে যেহেতু 1 থাকে তাহলে আমি এটা দিয়ে ভাগ করে দিই e স্কয়ার a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে কি হবে 1 মাইনাস e স্কয়ার তো কাটা x স্কয়ার বাই a স্কয়ার আর y স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু হলো 1। এইটা হলো উপবৃত্তের সাধারণ সমীকরণ। ক্যালকুলেশনটা সহজ করার জন্য কি করা হয়েছে জানো, এই যে টার্মটা দেখতেছো না a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার, এই টার্মটাকে ধরে নেওয়া হয়েছে পাশে ধরি a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু ধরে নিলাম b স্কয়ার। b স্কয়ারটা কি, এই যে এই ডিসটেন্সটা হবে, এতটুকু হলো b এতটুকু হলো মাইনাস b, টোটালটা কি 2b। তো এখান থেকে ক্যালকুলেশন করো 1 মাইনাস e স্কয়ার কত b স্কয়ার বাই a স্কয়ার, e স্কয়ার কত 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, লসাগু করলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। সো কি কত রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এটা হলো উৎকেন্দ্রিকতার মান। আর এই টার্মটাকে যদি b স্কয়ার ধরি তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত হবে, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই যে ভাইয়া মোটামুটি আমরা সমীকরণটা পেয়ে গেলাম, যেখানে উৎকেন্দ্রিকতা e এর মান কত রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। থার্ড পেজটাও আমি স্ক্রিনশট রাখলাম। আমি 3টা পেজে স্ক্রিনশট রেখে দিছি, তোমরা যারা লিখতে পারো না কোনো প্রবলেম নাই, আমি স্ক্রিনশট 3টা দিয়ে দিব, সিরিয়ালি দেখে দেখে লিখে নিবা প্রমাণটা। তবে গুড নিউজ হচ্ছে প্রমাণটা আসে না পরীক্ষায়। তবে আমাদের কাজ হইছে অর্ধেক, মানে যে টোটাল কাজ। তোমাদের কি মনে আছে যে উপবৃত্ত পরাবৃত্ত দুই ধরনের ছিল, হ্যাঁ, একটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম আর একটা y অক্ষের সাপেক্ষে। তো ভয় পাও না, আমি জানি তোমরা ভয় পাচ্ছ, আমি পরের প্রমাণটা করব। পরের প্রমাণও সেম এটাই আছে। এইটাকে আমি নাম দিছি পাতাইল্লা ডিম, এদের ডিম না, এটা হলো পাতাইল্লা ডিম নাম দিছি। সিমিলার একটা লম্বা ডিমও হবে এই। তো সেটা কি হবে বলতো, উপকেন্দ্র এই দুই জায়গায়, নিয়ামক এই দুই জায়গায়, আগের মতো। এটা আমি আর প্রমাণ করব না। তাহলে পাতাইল্লা ডিমের ক্ষেত্রে a is greater than b, আর লম্বা ডিমের ক্ষেত্রে কি বলতো ভাইয়া, এটা a এটা b, a কি b এর চেয়ে ছোট না? তাহলে উপবৃত্ত অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা হলো পাতাইল্লা ডিম যেখানে a is greater than b, আর একটা হলো লম্বা ডিম যেখানে a is less than b। তো টোটাল সূত্রগুলো উল্টায় যাবে, এর জায়গায় b হবে, x এর জায়গায় y হবে, যেমনটা আমাদের পরাবৃত্তের সময় হয়েছিল। মনে আছে ক্লাসের সবার? অনলাইনে যারা আছো ক্লাসের সবার কি মনে আছে? আচ্ছা, এবার তোমাদের আজকে আমি ফর্মুলার শীটটা দিছি, তো ফর্মুলাগুলো একটা একটা করে দেখবো। আসো আমরা একটু ফর্মুলা শীটটা আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের। সবাই ভেড়া মনোযোগ দিয়ে টোটাল জিনিসটা একবার দেখো। এখানে দেখতে পাচ্ছ দুইটা আছে, মানে এটা হলো a গ্রেটার দ্যান b, আর পরেরটার জন্য কি বলতো a is less than b। তো প্রথমে বলছে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a e, 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0। আমি প্রত্যেকটা একটু ফাইন্ড আউট করি তোমাদের সাথে। দেখো ভাই একমত কিনা। কেন্দ্র 0 0, শীর্ষবিন্দু এটা হইলো মাইনাস a, 0, এটা হইলো প্লাস a, 0। তাহলে একবারে কি বলবা প্লাস মাইনাস a, 0। বামেরটা মাইনাস a, 0 উপকেন্দ্র, ডানেরটা হইলো প্লাস a, 0। তাহলে উপকেন্দ্র একবারে কত প্লাস মাইনাস a, 0। এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে ফর্মুলাই মুখস্থ করতে হবে।
বুঝছো? ধরো তুমি এটা বুঝছো, অনেকে আসো ভাইয়া বুঝি নাই, ওকে আমি দুইজনকেই পাস দিয়ে দিলাম, কিন্তু ভাইয়া সূত্র সবাইকেই মুখস্থ করতে হবে। আমার কথা কি বুঝতেছো? আমার কথা কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ, বুঝছি সবাই? অনলাইনে যারা আসো, অনলাইনে যারা আসো বুঝছো? বাংলাদেশ কি করে, ব্যাটিং না বোলিং? এখানে তো স্কোর আসতেছে, বাংলাদেশ 2 রান 1 ওভারে। যাই হোক, বাংলাদেশ খুব ভালো খেলতেছে, 2 এই হিসাবে করলে 40 রান করবে। যাই হোক, মানে বাংলাদেশ 120 রান করতে পারলে জিতে যাবে, বুঝছো? যেই পিচ দেখলাম, মানে 120 করলেই জিতবে। আচ্ছা, এরপর নেক্সট, বৃহৎ অক্ষের সমীকরণ y = 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x = 0, নিয়ামক রেখার সমীকরণ x = ±a/e। আচ্ছা, উৎকেন্দ্রিকতাটা কি চিনতে পারছো ভাইয়া? উৎকেন্দ্রিকতাটা প্রমাণ করে দিছি, √(a²-b²/a²। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই উৎকেন্দ্রিকতাটা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, বৃহৎ অক্ষটা কি এখানে বলো তো ভাইয়া? বৃহৎ অক্ষটা কি এক্স অক্ষ না? এক্স অক্ষের সমীকরণ y = 0। ক্ষুদ্র অক্ষটা কি ভাইয়া? y অক্ষ। y অক্ষের সমীকরণ x = 0। বুঝাতে পারতেছি আমি সবাইকে? অনলাইনে যারা আসো ভাইয়ারা, জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার ভাইয়ারা বলো, এই দুইটা হলো নিয়ামক রেখা, এটা হলো x = -a/e, আর এটা হলো x = +a/e। দুইটার তুলনা করে একবারে বলো, নিয়ামকের সমীকরণ কি? x = +-a/e। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ভাইয়ারা ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী দিতে যাব। ভাইয়া সূত্রগুলো প্রমাণ হয়ে যেতেছে, আমাদের 80-90% কাজ হয়ে গেছে। আচ্ছা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, এই দুটো কি বুঝতে পারো ভাইয়া? একদম মানে মামুলি। বৃহৎ অক্ষর 2a, ক্ষুদ্র অক্ষর 2b, উপরে b নিচে -b, তাহলে টোটালটা 2b। এটা হলো ক্ষুদ্র অক্ষর, বৃহৎ অক্ষর ডানে a বামে -a, টোটালটা হলো 2a। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। লাস্ট একটা জিনিস আছে, এইটা আবার আমাকে কষ্ট করে প্রমাণ করে দিতে হবে। তোমাদের কি মনে আছে, যখন আমি জানি না কতটুকু মনে আছে তোমাদের, তোমরা অনেকে তো ধৈর্য রাখতেও পারতেছো না, আমি জানি, হ্যাঁ ধৈর্য মাথা ছিঁড়ে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমি ফার্স্টেই বলছিলাম। তারপরে আমি আমার আপ্রাণ চেষ্টা করছি যে টু দা পয়েন্ট বুঝানোর, কারণ এই থিওরিটা না বুঝতে পারলে না অঙ্ক বুঝতে পারবা না। যাক, উপকেন্দ্রিক লম্ব এটা আলাদা করে প্রমাণ করছিলাম পরাবৃত্তের জন্য, তোমাদের হয়তো মনে আছে। এই উপবৃত্ত অধিবৃত্তেও আলাদা করে প্রমাণ করতে হয়। বলছিলাম যে ভাইয়া উপকেন্দ্রিক লম্ব কি, যে কিছুই পারে না সেও বলবে উপকেন্দ্রের উপরে যেটা লম্ব সেটাই উপকেন্দ্রিক লম্ব, এবং এটাই কারেক্ট। মানে উপকেন্দ্রের উপরে যেটা লম্ব সেটাকেই উপকেন্দ্রিক লম্ব বলা হয়। তো এটার দৈর্ঘ্যটা কেমনে বাইর করব, সেটা আসো আমরা একটু থিওরি দেখি। মানে প্রমাণগুলো দেখাচ্ছি সবগুলাই, যদিও প্রমাণ কোনোটাই লাগবে না। তোমার কি লাগবে জানো? একটা ছক দিছি না ভাই, ওই ছকটা কণ্ঠস্থ লাগবে অঙ্ক করার জন্য। আর এই ছক কেমনে কণ্ঠস্থ হবে জানো? যে আমি একই টাইপের দুইটা করে দিব, 10টা বাড়ির কাজ করবা, মুখস্থ হয়ে যাবে। বুঝছো? আর করবা না, মুখস্থ জীবনেও হবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমার মনে আছে এক রাত্রে আমি 6.2 করছিলাম সবগুলো অঙ্ক, মানে তাতে কি সূত্রই মুখস্থ হয়ে গেছে। তো এরকম করবা, হ্যাঁ, যে খন্ড হয়ে যে ভাই আমি 45 মিনিট ম্যাথ করছি, 45 মিনিট ফিজিক্স করছি, কোনটাই পড়া হবে না। বুঝতেছো আমার কথা? তুমি কি 2 নলা ভাত তারপরে এমনি করে খাও? তা তো না নিশ্চয়ই। যেটা মানে ম্যাথ পড়বা না, আজকে হলো ম্যাথের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, তখন ফিজিক্স পড়লে সারাদিন ফিজিক্স পড়বা, এটাই ভালো স্টুডেন্টদের লক্ষণ। আচ্ছা, আমি মুছে দিলাম, আবার নতুন করে আঁকবো, দেখি সবাই ভালো করে শুনুন। পুরোটা লাগবে না, আমার যে জিনিসগুলো লাগবে আমি সেটা। এল প্রাইম কে কি বলে বলতো ভাইয়া?
এল এল প্রাইমটাই হলো উপকেন্দ্রিক লম্ব। এ বিন্দুর স্থানাঙ্ক কি? এস বিন্দু, দুঃখিত, এস বিন্দুর স্থানাঙ্কটা কি মনে আছে? মাইনাস AE, 0। বুদ্ধিমান স্টুডেন্ট যারা আছে, যদি কেউ থাইকা থাকে তাহলে আমাকে বলবা এল আর এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক আমি ধরবো কি? ধরবো মাইনাস AE, আলফা, আর এল প্রাইম হবে মাইনাস AE, মাইনাস আলফা। মানে উপরেরটা মানে আচ্ছা এটার ভূত যে মাইনাস AE হবে এটা কি বুঝতে পারবে? কারণ এগুলো মাইনাস AE বরাবর যত যাবে সব মাইনাস AE হবে না? আচ্ছা আমি একটাই ধরি, এটা হলো মাইনাস AE, আলফা। আলফার মানে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। তো ভাইরা আমি যতদিন জ্যামিতি করতেছি, জ্যামিতির সাথে একটা কথা ওতপ্রোতভাবে জড়িত। মানে কি বলবো, জ্যামিতি মানেই এই কথা। কথাটা কি কেউ বলতে পারবা? জীবনেও ভুলে যাওয়া না এমন টাইপের একটা কথা। ভাইয়া বলতো এল বিন্দুটা কি? উপবৃত্তের উপরে অবস্থিত না? বা উপবৃত্তটা কি এল বিন্দুগামী? ইয়েস। উপবৃত্তের সমীকরণ কি বের করছি ভাইয়া? এইটা, তাই তো? এই পার্টটা আমি মুছি নাই একদম, আমার সবগুলো কাজের কারণ আছে, মানে আমি একটা কাজ অযৌক্তিক করি। এখন দেখো এল বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এইটা, এইটা উপবৃত্তের উপরে অবস্থিত, সিদ্ধ করে দাও। এইটা এখানে সিদ্ধ করো, কি হবে? a স্কয়ার e স্কয়ার বাই a স্কয়ার প্লাস আলফা স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হলো 1। x এর স্থলে মাইনাস AE এখানে, আর y এর স্থলে আলফা বসায় দিছি। বুঝতে পারছো ক্লাসের সবাই? a স্কয়ার স্কয়ার ক্যান্সেল, e স্কয়ারটা ডানে পাঠায় দাও। এবার এটা কাটা গেছে, e স্কয়ারটা ডানে পাঠাইছি। একটু ফ্ল্যাশব্যাকে যাই, 1 মাইনাস e স্কয়ার মানে কি একটু দেখবা? b স্কয়ার বাই a স্কয়ার। এই b স্কয়ার কারে পাঠাও? b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার। জানতে চাই আলফার দুইটা মান হবে, কি কি সেটা? আলফার দুইটা মান হবে, আলফার মান হবে প্লাস মাইনাস b স্কয়ার বাই a। কেন দুইটা আসছে? কারণ একটা প্লাস b স্কয়ার বাই a আর l প্রাইম হইল মাইনাস b স্কয়ার বাই a। উপরেরটা হইল প্লাস b স্কয়ার বাই a, নিচেরটা মাইনাস b স্কয়ার বাই a। দুইটার মধ্যে ডিসটেন্স কত? l প্রাইম। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ফোর্থ স্ক্রিনশট রাখি। থিওরি প্রমাণ শেষ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানতে চাইছে। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ? এই দুইটা রেখা কিরকম? y অক্ষের সমান্তরাল, x = a হওয়ার কথা। কি হবে? x = প্লাস মাইনাস ae। ভাইরা লাস্ট দুইটা ফর্মুলা একটু দেখে নাও, ফর্মুলা প্রমাণ শেষ। ভাইয়া তাহলে বলছিলাম 45 মিনিট লাগবে এবং 45 মিনিটই লাগতেছে। লাস্ট দুইটা সূত্র দেখে নাও। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = প্লাস মাইনাস ae। ভাইরা যতটুকু আমি পড়াইলাম ঠিক অতটুকু পড়া আবার লাগতো যদি আমি এই প্রমাণটাও করতে যাইতাম, কিন্তু ভাই আমি প্রমাণটা করব না, তোমাদের জাস্ট এটা বলে দিতেছি। দেখো তুমি এই 8টা মুখস্থ করলে, অ্যাকচুয়ালি এখানে 10টা বলছে কারণ এটা আলাদা আলাদা দিছে, তো এই 10টা মুখস্থ করলে এই 10টা এমনি মুখস্থ হয়ে যায়। কেমনে বলি? x আর y উল্টায় দাও, a আর b উল্টায় দাও। একটু দেখবা প্লাস মাইনাস ae, 0, অপরটার স্থানাঙ্ক কি হয়েছে? 0, প্লাস মাইনাস be। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? তারপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0, পরেরটা হয়ে গেছে 0, প্লাস মাইনাস b। বৃহৎ অক্ষের সমীকরণ ছিল y = 0, এটা x = 0, এটা x = 0, পরেরটা y = 0। এখানে হচ্ছে x = প্লাস মাইনাস a বাই e, নিয়ামক রেখা। x এর জায়গায় y, এর জায়গায় b, y = প্লাস মাইনাস b বাই e। বুঝাতে পারতেছি আমি?
উৎকেন্দ্রিকতা রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এ আর বি উল্টায় দাও, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ওইটা 2b, এটা 2b, ওইটা 2a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, ওইটা হচ্ছে 2a স্কয়ার বাই b। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = ± ae, এটা y = ± b। আমি আবার বলতেছি, x এর জায়গায় y আর a এর জায়গায় b দিয়ে দিলে 10টা সূত্র মুখস্থ করলে 10 দুগুণে 20টা হয়ে যায়। বুঝাতে পারছি আমি? অনলাইনে যারা আছো একটু তো রেসপন্স করো। জি ভাইয়া। এতটা কষ্ট করে এই থিওরিটা বুঝাইছি ভাইয়া। তোমাকে বলি, আমাদের কলেজে এইসব থিওরি টিওরি বুঝায় না, বুঝছো? সূত্র টুত্র বইলে অঙ্ক টঙ্ক করা শুরু করে দিচ্ছে, তো খুবই প্যাথেটিক ব্যাপার আর কি। যাক, এবার আমরা চ্যাপ্টারটাকে 3টা গ্রুপ করে দিব। গ্রুপ করে একটা গ্রুপে কত সহজ অঙ্ক এটা তোমরা রিয়ালাইজ করবে। গ্রুপ 1, গ্রুপ 1 কি? সমীকরণ হতে ইনফরমেশন। তিন সাত 11 গ্রুপ 2, ইনফরমেশন হতে সমীকরণ 1 2 4 থেকে 7 8 12 9 10 আর গ্রুপ 3 স্পর্শক। একটা নতুন জিনিস শিখবা, সেটা হলো পরামিতিক স্থানাঙ্ক। এটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, তৃতীয় ক্লাসে আলোচনা করব। পরামিতিক স্থানাঙ্ক মানে পোলার স্থানাঙ্ক। স্পর্শক হচ্ছে 8 13 14। আচ্ছা দেখো তো ভাইরা, সবগুলো অঙ্ক চলে আসছে কিনা? 14 4 থেকে 7। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 4 থেকে 6 হবে। থ্যাংক ইউ। 4 থেকে 6 হবে। সো এইটা হলো গ্রুপিং। আজকে আমি 11 একটা 12 একটা অঙ্ক করে দিব। তোমরা আজকের কাজ হচ্ছে 11 12 শেষ করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? অনলাইনে যারা আছে? জি ভাইয়া। ফাইন, গ্রুপিংটা করে দিছি, অঙ্কে চলে যাই। ফার্স্টেই তোমাকে ফাইন্ড আউট করতে হবে এটা কোন ডিম, পাতাইলা নাকি লম্বা। সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এটা। ভেরা, যে অঙ্কটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো 11 2 নাম্বার। 11 2 নাম্বার আমি করাই দিব, তোমরা 11 1 3 করবা বাসায়। 16x² + 25y² = 400। এই উপবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তোমাদের একটা গোপন কথা বলি, বের করতে বলুক আর না বলুক, তুমি সব সময় উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সবার আগে উৎকেন্দ্রিকতা বের করবে। কেন ভাইয়া উৎকেন্দ্রিকতা কেন বের করব? কারণ ওই ই ছাড়া তুমি অন্য কোনোটাই বের করতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো? 11 2 প্রদত্ত উপবৃত্তের সমীকরণ। অঙ্কটা করার পরে তোমরা রিয়ালাইজ করবে যে ভাই অঙ্ক তো খুবই সোজা দেখা যাচ্ছে, এরকমই নাকি সবগুলো? উত্তর হচ্ছে ইয়েস। এই ডানে কি থাকে? 400 দিয়ে ভাগ করো। x² / 25 y² / 16 ইকুয়াল টু হলো 1। হয়ে গেল প্রমিত সমীকরণ। এখানে a² কত? 25, b² কত? 16 এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা পাতাইলা দিই a5 b4। এ বড় না ভাইয়া? ফাইন্ড আউট করতে হবে, কারণ এ বি এর চেয়ে বড় হইলে এই বাম পাশেরটা এ বি এর চেয়ে বড়, সূত্রের সেট উল্টায় গেছে, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? তুমি যদি এইটা ভুল করো, সিরিয়াল ওয়াইজ তোমার সবগুলা ভুল হবে, ঠিক আছে? তো এটা পাতাইলা ডিম না লম্বা ডিম সেটা ফাইন্ড আউট করাটা খুবই জরুরি। আমি একটা কথা বলছি,
দুইবার বলতেছি এই নিয়ে বলুক বা না বলুক উৎকেন্দ্রিকতা আগে বের করব, আরো সামনে বলবো, চিন্তা করবো। উৎকেন্দ্রিকতা ই কত? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ই এর মান কখনো নেগেটিভ হবে না। কেন? ই হচ্ছে দূরত্বের অনুপাত, দূরত্ব কখনো মাইনাস হয় না। তো 25 মাইনাস 16 ডিভাইডেড বাই 25, তাহলে 9 বাই 25 3 বাই 5। যদিও এটা চায় নাই, উৎকেন্দ্রিকতা চায় নাই, তারপরে আমি বের করে রাখলাম। চাইছে কি? ঠিক আছে, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামক। ফার্স্টে বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি? কেউ কি আসতো জানবো? বুঝতো আছে প্লাস মাইনাস a e, 0। বুঝলা গেছো? যাই হোক, এটা সূত্র বারবার পড়তে 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 মুখস্থ হবে, বুঝছো? অঙ্ক একবার দেখবা, এই যে এগুলো পড়বা না হোমওয়ার্ক, তাহলে মুখস্থ হবে, না করলে হবে। প্লাস মাইনাস 3, 0। এটা হলো উপকেন্দ্রের স্থান। ভাইয়া হেভি সোজা না? সূত্র বসাইলে হয়ে যেতেছে। উৎকেন্দ্রিকতা বের করছি, উপকেন্দ্র, এরপরে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? এনিওয়ান যার মুখস্থ আছে? একটু আগে প্রমাণ করলাম, 10 মিনিট, 2b স্কয়ার বাই a। আমি এখনই ধরে দিচ্ছি যে তোমাদের মুখস্থ হবে না, কিন্তু হোমওয়ার্ক করলে হবে। 2b স্কয়ার কত? 16, a কত? 5। উত্তর 32 বাই 5 এর। এই একটা উত্তর, এটা দ্বিতীয় উত্তর। তৃতীয় উত্তর কি বলো? নিয়ামকের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, ডানে একটু জায়গা আছে, এখানে করে দেব। নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a বাই b। তো a কত ভাড়া? 5, e কত? 3 বাই 5। এই 5 উল্টায় গিয়ে 25 হবে, এই 3। আমরা একটা জিনিস বলছি যে সরলরেখা কখনো ভগ্নাংশ আকারে আমরা রাখবো না। 3 কে বামে গুণ করে নিয়ে আসলে 3x প্লাস মাইনাস 25। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। 1, 2, 3টা উত্তর। সবাই কি বুঝছো ভাইরা? এরকম যদি দুইটা কাজ দেই, পারবা না? কি মনে হয় ক্লাসের সবাই? এই টাইপের দুইটা অঙ্ক কাজ দিছি, 11 1 এবং 3। তোমাকে ফাইন্ড আউট করতে হবে এটা পাতাইল্লা না লম্বা ডিম। এটা যেমন পাতাইল্লা হয়েছে, একটা লম্বা ডিমও আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। আরেকটা অঙ্ক করে দিয়ে দিব, ছুটি, চিন্তা নাই। অনেকে তো মানে মাথা মনে হয় ছিঁড়ে গেছে, 2-3 জন লিভ করছো, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। রেকর্ড ক্লাস আমি দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। আমরা এই যেহেতু কোর্সটা অনলাইন প্লাস অফলাইনে রাখতেছিলাম, সেকেন্ড পেপার এই পার্টটা আমরা শেষ করব, তারপরে আর অনলাইন ইনশাআল্লাহ রাখবো না। যখন আমরা রিভাইজ কোর্সে যাব তখন শুধু অফলাইন ব্যাচ হবে। হ্যাঁ হ্যাঁ, দূরে একবার পড়াই দিছি তো, আর না পড়লো মানে কি করবো আমি? অফলাইন তো অনলাইন কন্টিনিউ করাটা ঝামেলা। হ্যাঁ, চলে আসবে। আচ্ছা, 12 আরেকটা অঙ্ক আমি করে শেষ করে দিব। 12 হচ্ছে 3 নাম্বার না 2 নাম্বার? 2x স্কয়ার প্লাস 3 নাম্বার। এটা করে দিচ্ছি কেন? একই ভর সত্ত্বেও কেন করে দিচ্ছি? একটু ছোট্ট একটা কারণ আছে, আদারওয়াইজ আমি করাইতাম না। 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। নরমালি এর আগের অঙ্কটা আমি বলছি যে রাইট সাইডে 1 রাখতে হয়, তো এটা তো রাইট সাইডে 1ই আছে, তো কি করব? এটা তো ওই আকারে হয় নাই, ওই আকারেই আমার লাগবে। তাইলে আমি x স্কয়ার বাই হাফ y স্কয়ার বাই 1/3 ইকুয়াল টু 1। মানে আমার সাধারণ আকার কি? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, ওই আকারেই আমার রাখতে হবে। ভুলে যাব, হোমওয়ার্ক হচ্ছে 11 12। একটা অঙ্ক পারবা না, সেই অঙ্কটার নাম্বার নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, এবার আমাকে বলো এখানে a স্কয়ার কত? হাফ।
বি স্কয়ার কত 1/3 কেউ কি আসো এটা পাতাইলা না লম্বা ডিম ভাইয়া এ বড় বি এর চেয়ে জানো হাফ বড় হাফ মানে 0.5 আর এটা কি 0.33 তাহলে এবং এ ইজ গ্রেটার দ্যান বি না সেটা ঠিক আছে তো এবার আমাকে এইখানে কি কি বের করতে বলছে দুইটা জিনিস একটা হইলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর একটা হলো উপকেন্দ্র কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি তৃতীয়বারের মতো বলতেছি যে অঙ্কের চাক বা না চাক সবার আগে তুমি উৎকেন্দ্রিকতা বাইর করবা মানে এইটা ছাড়া তুমি অচল উপকেন্দ্রের মানে উদ্ভিদের সমীকরণই অচল হয়ে যাবে তো উৎকেন্দ্রিকতা ই কত আচ্ছা দেখো আমি দুইটাই পাতাইলা ডিম করে ফেললাম একটা লম্বা করতে পারলে ভালো হতো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার সূত্র খালি চেঞ্জ এটা b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার নাথিং এলস ছয় লসাগু 3 মাইনাস 2 আর নিচেরটা উল্টায় গেল 2/1 কাটাকাটি যায় 1/3 তাতে হলো 1/√3 উৎকেন্দ্রিকতা পেয়ে গেছে কেউ কি বলতে পারবা উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত ভেড়া উপকেন্দ্রের স্থানাঙ্ক ভুলে গেছে প্লাস মাইনাস a e, 0 এ কত ভেড়া অনেকে ভুল করে এ কিন্তু 1/√, আর ই হলো 1/√3 √2 আর √3 গুণ করলে 1/√6 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a 2 into 1/3 বাই a কত 1/√2 উল্টায় গেলে 2√2 divided by 3 সো এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্র এই দুটোই বের করতে বলছে দেখে দেখে 11-12 হোমওয়ার্ক গুলো করে আসো থিওরিটা প্রমাণটা আরেকবার ভালো করে দেখো তাইলে নেক্সট ক্লাস থেকে ধুমায় অঙ্ক করতে পারবো আমরা 6.2 এর ঠিক আছে আর তোমরা মানে ওরিড হয়ে না অনেকে আছে ভাই ওরিড হয়ে যায় ভাই আপনি 7.2 এর একটা ক্লাস দিবেন বলছিলেন হ্যান মানে নিব হ্যাঁ আমি নেই কেন তোমরা বুঝতেছো আজকের কারণটা তো আমি 7.2 এর অঙ্কগুলা করায় মাঝখানে আধা ঘন্টা সময় আছে আমি থিওরিটা শুরু করলাম কি অবস্থা হইতো এইগুলো হইতো না ওইগুলো হইতো না ঠিক আছে এই কারণে আমি মূলত এটা করছি 6টা করায় নেই তারপরে 7.2 এর বাকি অঙ্কগুলো করব ভালো থাকো সবাই